সবাইকে এই চ্যানেলে স্বাগত। ব্রিটিশ শাসনকালে উইলিয়াম বেন্টিঙ্কের পরে ভারতে যে সমস্ত গভর্নর জেনারেলরা আসে, যেমন মেটকাফ, অকল্যান্ড, এলেনব্রো, বার্ড, হার্ডিংস, এদের সম্পর্কে বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওতে আমরা বলবো। প্রথমেই এই গভর্নর জেনারেলদের শাসনকালটা একটু বলি। মেটকাফ ভারতের গভর্নর ছিলেন 1835 থেকে 36। এই প্রায় এক বছর মতন মেটকাফ ভারতের টেম্পোরারি গভর্নর জেনারেল বা অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে ছিলেন। মেটকাফের পরে গভর্নর জেনারেল আসে অকল্যান্ড। অকল্যান্ড 1836 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিল। তারপর 1842 থেকে 44 খ্রিস্টাব্দ এই 2 বছর ছিল এলেনব্রো। তারপর 1844 খ্রিস্টাব্দে 4-5 মাসের জন্য ভারতের গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বার্ড। তিনি অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে ছিলেন। তারপর 1844 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিল হার্ডিংস। তো এদের সম্পর্কে এক এক করে আসি। প্রথমেই বললাম কি, মেটকাফ, চার্লস মেটকাফ 1835 থেকে 36 এই এক বছরের জন্য ভারতের অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে ছিল। এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটে সেটা হলো প্রেস অ্যাক্ট 1835। এর আগে প্রথমবার প্রেস অ্যাক্ট আনা হয়েছিল 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলির সময়। 1799 খ্রিস্টাব্দের ওই আইনে সেন্সরশিপের একটা প্রভিশন ছিল। এরপর 1818 খ্রিস্টাব্দে গিয়ে রডন হেস্টিংস ওই সেন্সরশিপের ব্যাপারটাকে অ্যাবলিশ করে দেন, মানে এন্ড করে দেন। হেস্টিংস বলেছিলেন যে পাবলিশারদের প্রি সেন্সরশিপ আর নিতে হবে না। তারপর 1823 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল জন অ্যাডাম তিনি একটি আইন এনেছিলেন, লাইসেন্সিং রেগুলেশনস, অর্থাৎ পাবলিশারদের তাদের প্রেস চালানোর জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। 1835 খ্রিস্টাব্দে চার্লস মেটকাফ এই যে প্রেস অ্যাক্ট নিয়ে এলো, এই প্রেস অ্যাক্ট অনুযায়ী ওই লাইসেন্সিং রেগুলেশনসটাকে এন্ড করে দেওয়া হয়। মেটকাফ বলেন যে নিউজ পেপার চালানোর জন্য প্রি সেন্সরশিপ নেওয়ারও দরকার নেই আর লাইসেন্স নেওয়ারও দরকার নেই, যে কেউ চাইলেই তার নিউজ পেপার রান করতে পারে। তবে তিনি একটা শর্ত দেন যে সরকার যদি মনে করে, সরকারের যদি মনে হয় যে কোনো একটা নিউজ পেপার ভুলভাল কোনো খবর ছাপছে বা ব্রিটিশদের অপোজিশনে খুব বেশি খবর ছাপছে, সেক্ষেত্রে ওই ব্রিটিশ সরকার ওই নিউজ পেপারকে একটা নোটিশ দিয়ে তার নিউজ এজেন্সি বন্ধ করে দিতে পারে। তো যাই হোক, মেটকাফ ওই নিউজ পেপার গুলোকে খোলা ছাড় দিয়ে দেয়। ওই জন্যই এই মেটকাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়, বা মেটকাফকে বলা হয় লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস। এবার এই যে 1835 খ্রিস্টাব্দে এই লাইসেন্সিং রেগুলেশনসটা অ্যাবলিশ হয়ে গেল, আর এর আগে 1818 খ্রিস্টাব্দে প্রি সেন্সরশিপের ব্যাপারটা এন্ড হয়ে গেছিল। এই দুটো ছাড়ের জন্য ইন্ডিয়াতে দেখা যায় যে নিউজ পেপারের বিশাল পরিমাণে গ্রোথ হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতে নিউজ পেপারের একটা র্যাপিড গ্রোথ দেখা যায়। এই ছাড়ের জন্য এরপরে 1839 খ্রিস্টাব্দে গিয়ে অকল্যান্ডের সময় বাংলা একটা নিউজ পেপার সংবাদ প্রভাকর আগে সাপ্তাহিক পত্রিকা ছিল, এটা এই 1839 খ্রিস্টাব্দ থেকে প্রতিদিনের সংবাদপত্র বার করে, মানে ডেইলি নিউজ পেপার হয়ে যায়। তো প্রেস নিয়ে মেটকাফের এটাই ছিল অ্যাকশন। এর পাশাপাশি 1836 খ্রিস্টাব্দে মেটকাফ কলকাতাতে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করে, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। এর নামটা পাবলিক লাইব্রেরি হলেও প্রথম দিকে এখানে শুধুমাত্র সম্ভ্রান্ত লোকজন বা ভিআইপি লোকজনই আসতে পারত। পরবর্তীকালে 1891 খ্রিস্টাব্দে গিয়ে এই লাইব্রেরির নাম চেঞ্জ করে করা হয় দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি। আর স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে এই লাইব্রেরির নামকরণ করা হয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এবং এই লাইব্রেরিটাই বর্তমানে ভারতের সব থেকে বড় এবং সব থেকে পুরনো লাইব্রেরি। বর্তমানে এই লাইব্রেরিতে বই, নিউজ পেপার, ম্যাগাজিন, পোস্টার সবকিছু মিলিয়ে প্রায় 25 লক্ষ মতো আইটেম রয়েছে। 1948 খ্রিস্টাব্দে এই লাইব্রেরির নাম হয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। আর এরপর 1953 খ্রিস্টাব্দে গিয়ে মৌলানা আবুল কালাম আজাদ এই লাইব্রেরিটাকে পাবলিকের জন্য খুলে দেন এবং এখন এখানে যে কোনো পাবলিকই গিয়ে ভিজিট করতে পারে। তো ওই প্রেস আইন আর এই লাইব্রেরি, এই দুটো কাজই ছিল মেটকাফের গুরুত্বপূর্ণ কাজ। এর পাশাপাশি ছোট্ট আর একটা কাজ করে যে মেটকাফ মোগল সাম্রাজ্যে চলা যত কয়েন সেই সবগুলোকে বন্ধ করে দেয়। ভারতের বেশিরভাগ জায়গাতেই রয়েছে ব্রিটিশ শাসন, কিন্তু অফিসিয়ালি দিল্লিতে মোগল সাম্রাজ্য রয়েছে। এই সময় মোগল সাম্রাজ্যের রাজা ছিল আকবর দ্বিতীয়। আর ওই মোগল সাম্রাজ্যের নামে তখনও ছোটখাটো কিছু জায়গায় তাদের মুদ্রা চলতো। মেটকাফ এসে মোগল সাম্রাজ্যের ওই সমস্ত মুদ্রাতে ব্যান লাগিয়ে দেন। তিনি বলেন যে এখন থেকে কোনো এরিয়াতেই আর মোগল শাসনের কোনো মুদ্রা চলবে না। তো এই হলো মেটকাফ। মেটকাফের পরে ভারতের গভর্নর জেনারেল হয় অকল্যান্ড।
এবার ভারতে যেমন গভর্নর জেনারেল হিসেবে বিভিন্ন লোক আসছে, তাদের বিভিন্ন কাজের ফলে ভারতের জনগণের ভেতর একটা ক্ষোভ তৈরি হচ্ছে। আর এই ক্ষোভের ফলে এতদিন পর্যন্ত বিভিন্ন বিদ্রোহ হয়েছে। কি কি বিদ্রোহ হয়েছে সেটা নিয়ে আমরা পরে যখন একটা কম্প্যাক্ট আলোচনা করব তখন বুঝতে পারবো। তো বিভিন্ন সময় বিভিন্ন বিদ্রোহ হয়েছে। অকল্যান্ড ওই বিদ্রোহগুলো একটু থামানোর প্রচেষ্টা করে। অকল্যান্ড এসে বুঝতে পারে যে বিদ্রোহের জন্য অনেক মানুষ একসাথে এসে জড়ো হয়। এবার অনেক মানুষ একসাথে এসে জড়ো হবে তখনই যখন তাদের ভেতর যোগাযোগ থাকবে। এই যোগাযোগ ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে আর এত মানুষ একসাথে জড়ো হতে পারবে না। তো সেই যোগাযোগ ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য তিনি একটি পদক্ষেপ নেন। 1837 খ্রিস্টাব্দে তিনি একটি আইন নিয়ে আসেন, পোস্ট অফিস অ্যাক্ট। এই আইনে বলা হয় যে এখন থেকে ভারতের ভেতর যে কোনো জায়গায় চিঠি আদান প্রদানের দায়িত্ব শুধুমাত্র ব্রিটিশ সরকারের। এর আগে কি হতো, বর্তমানে যেরকম আমি চাইলেই বা যে কেউ চাইলেই নিজের একটা কুরিয়ার সার্ভিস রান করতে পারি। কেউ কোনো জিনিসপত্র বা চিঠি দিলে আমি প্রাইভেটলি সেটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। সেই রকম সিস্টেম ওই ব্রিটিশ শাসনেও ছিল। যে কেউ চাইলে তার কুরিয়ার সার্ভিস খুলতে পারতো, তবে সেই কুরিয়ার সার্ভিসে তখন শুধুমাত্র চিঠির আদান প্রদানই হতো। মানে যে কেউ চাইলেই একটা চিঠি অন্য জায়গায় পৌঁছে দিতে পারে। অকল্যান্ড দেখে যে ব্যক্তিগত উদ্যোগে যখন এই চিঠির আদান প্রদান হচ্ছে, এর ভিত্তিতেই একজন মানুষের ক্ষোভ অন্যজন মানুষের ভেতর ঢুকে যাচ্ছে। আর সেটা কাটানোর জন্যই তিনি বলেন যে এখন থেকে চিঠি আদান প্রদানের দায়িত্ব শুধুমাত্র ব্রিটিশ সরকারের। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা ব্যক্তিগত উদ্যোগে কারোর চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতে পারবে না। তো এইটাই হলো প্রেস অ্যাক্ট 1837 খ্রিস্টাব্দে। এবার এইখানে দুটো জায়গা ছিল, এটা পাঞ্জাব প্রদেশ আর এটা হচ্ছে সিন্ধ প্রদেশ। অকল্যান্ড তার সময়ে বুঝেছিল যে উত্তর পশ্চিম দিক থেকে রাশিয়া আর ফ্রান্স মিলে একজোট হয়ে ভারতের উপরে আক্রমণ করতে পারে। আর এর পাশাপাশি আফগানিস্তানের ডুরানিয়ান সাম্রাজ্যের রাজা ছিল দোস্ত মোহাম্মদ খান। মোহাম্মদ খানও ভারতের উপরে একটা আক্রমণ করতে পারে। এই জন্যই এই পাঞ্জাব আর সিন্ধ এই দুটো এরিয়ার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে চায়। আর সেই ভিত্তিতেই পাঞ্জাব, সিন্ধ আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তিনজনের ভেতরে একটা চুক্তি হয়, যেটাকে বলা হয় ত্রিশক্তি চুক্তি বা ট্রাইপার্টা ট্রিটি। মেইনলি আফগানিস্তানের ডুরানিয়ান সাম্রাজ্যের রাজা দোস্ত মোহাম্মদ খান এর আক্রমণটাকে প্রতিহত করার জন্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব আর সিন্ধ এরিয়ার রাজার সাথে এই চুক্তিটা করে। এবার এই চুক্তি সম্পর্কে ডিটেলসে আমরা অঙ্গশিক যুদ্ধের যে ভিডিও, সেই ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখতে পারো। তো 1838 খ্রিস্টাব্দে এই ত্রিশক্তি চুক্তি হলো। এরপর 1839 খ্রিস্টাব্দে গিয়ে পাঞ্জাবের রাজা রণজিৎ সিং তার মৃত্যু হয়ে যায়। তারপর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আফগানিস্তানের একটা যুদ্ধ শুরু হয়ে যায়, অ্যাংলো আফগান ওয়ার। আর এই যুদ্ধটা প্রায় 3 বছর মতো চলে। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো কিছু করতে পারেনি। ব্রিটিশ কোম্পানি ওখানে আফগানিস্তানের সাথে হেরে যায়। কি বললাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অ্যাংলো আফগান ওয়ারে হেরে যায়। ভারতের গভর্নর জেনারেল রয়েছে অকল্যান্ড। অকল্যান্ডের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আর অকল্যান্ডের ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় ব্রিটেন থেকে অকল্যান্ডকে ডেকে নেওয়া হয়। আর ওই জন্যই 1842 খ্রিস্টাব্দে অকল্যান্ড রিজাইন দিয়ে ভারত থেকে চলে যায়। তারপর 1842 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয় এলেন ব্রোকে। এবার গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোম্পানির পলিসি তো চেঞ্জ হয়নি। কোম্পানি যেহেতু ওই আফগান ওয়ারে হেরে যায়, ওই জন্য তার হার মেনে নিতে না পারায় 1843 খ্রিস্টাব্দে সিন্ধ প্রদেশ নিয়ে নেয়। তো এলেন ব্রো সম্পর্কে আমরা একটু পরে আসছি। অকল্যান্ড 1839 খ্রিস্টাব্দে আফগানিস্তানের উপর আক্রমণ করে এবং যুদ্ধ হয় অ্যাংলো আফগান ওয়ার। এবার এই যুদ্ধ চলাকালীন ভারতে আরো দু একটা ঘটনা ঘটে। যেমন 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা হয়। দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, তিনি 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা করেন। এবার এই তত্ত্ববোধনী সভার কি কাজ ছিল, তার কি ফাংশন, সেসব নিয়ে এর পরবর্তী ভিডিওগুলোতে যখন আমরা সোশ্যাল রিফর্ম নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবো। আর 1840 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ বোম্বে। এর আগে 1806 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠা হয়েছিল ব্যাংক অফ কলকাতা। 1840-এ প্রতিষ্ঠা হলো ব্যাংক অফ বোম্বে। আর এরপর 1843 খ্রিস্টাব্দে গিয়ে মাদ্রাসে প্রতিষ্ঠা হয় ব্যাংক অফ মাদ্রাস। পরবর্তীকালে মোটামুটি 1853-54 এই সময় গিয়ে এই তিনটে ব্যাংক মার্জ হয়ে যায় এবং পরবর্তীকালে 1921 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো 1839 খ্রিস্টাব্দে একটা বাংলা নিউজ পেপার ছিল সংবাদ প্রভাকর। এর আগে 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সংবাদপত্র ছাপানোর কাজ শুরু করে। 1831 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর নামে একটা নিউজ পেপার বা সংবাদপত্র ছাপানোর
কাজ শুরু করে। তখন এই নিউজ পেপারটা ছিল সাপ্তাহিক বা উইকলি। পরবর্তীতে 1839 খ্রিস্টাব্দে এসে এই সংবাদ প্রভাকর একটা ডেইলি নিউজ পেপারে পরিণত হয়। 1839 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর বাংলার প্রথম ডেইলি নিউজ পেপার হয়। এই সংবাদপত্রের মাধ্যমে মেইনলি যে বিষয়টা টার্গেট হতো সেটা হলো যে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে নীল চাষের ক্ষেত্রে সাধারণ মানুষের ভেতর একটা সেন্টিমেন্ট তৈরি করা। তো যাই হোক, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ডেইলি নিউজ পেপার হলো এই সংবাদ প্রভাকর। তবে প্রথম বাংলা নিউজ পেপার কিন্তু এটা না। প্রথম বাংলা নিউজ পেপার বা বাংলা সংবাদপত্র হলো সমাচার দর্পণ। 1818 খ্রিস্টাব্দে প্রথম বাংলা নিউজ পেপার ছাপানো হয় সমাচার দর্পণ। তবে সেটা ছিল উইকলি নিউজ পেপার। এটা ছাপানো হতো ব্যাপটিস্ট মিশনারি দ্বারা। ব্যাপটিস্ট মিশনারি খ্রিস্টান মিশনারির একটা পার্ট। তো অকল্যান্ডের সময় কি কি হলো? 1837 খ্রিস্টাব্দে পোস্ট অফিস অ্যাক্ট, 1838 খ্রিস্টাব্দে পাঞ্জাব, সিন্ধ আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতর ত্রিশক্তি চুক্তি বা ট্রাইপার্টা ট্রিটি, 1839 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর মৃত্যু, তারপর 1839 খ্রিস্টাব্দে আফগানিস্তানের সাথে অ্যাংলো আফগান ওয়ার শুরু। ওই 1839 খ্রিস্টাব্দেই তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা এবং সংবাদ প্রভাকর যে সংবাদপত্র সেটার ডেইলি প্রকাশন। আর এর পরের বছর 1840 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বোম্বের প্রতিষ্ঠা। এই হলো অকল্যান্ড। এরপরে ভারতের গভর্নর জেনারেল আসে এলেন ব্রো। এলেন ব্রো ভারতে আসার আগে ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি ছিলেন এবং এর পাশাপাশি বোর্ড অফ কন্ট্রোলেরও একজন মেম্বার ছিলেন। এবার বোর্ড অফ কন্ট্রোলের শুধু মেম্বার না, ওই বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি বোর্ড অফ কন্ট্রোলের পরপর 4 বার প্রেসিডেন্ট হন। এলেন ব্রো ভারতের গভর্নর জেনারেল ছিল 1842 থেকে 1844। এই 2 বছরের ভেতর দুটো যুদ্ধ ঘটে গুরুত্বপূর্ণ। কি কি? 1843 খ্রিস্টাব্দে সিন্ধ এরিয়ার সাথে মিয়ানির যুদ্ধ, ব্যাটেল অফ মিয়ানি। ওই যে বললাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফগান ওয়ারে হেরে গিয়েছিল। এবার কোম্পানি তার এই হার মেনে নিতে না পেরে এলেন ব্রো এই সিন্ধ এরিয়ার উপরে আক্রমণ করে 1843 খ্রিস্টাব্দে এবং আক্রমণের জন্য পাঠিয়েছিল চার্লস নেফিয়ারকে। চার্লস নেফিয়ার সিন্ধ এরিয়াতে গিয়ে একটা যুদ্ধ ঘোষণা করে, ব্যাটেল অফ মিয়ানি। আর এই যুদ্ধে সিন্ধের রাজাকে হারিয়ে এই সিন্ধ এরিয়া ব্রিটিশদের দখলে নিয়ে নেয়। আর এর পাশাপাশি 1843 খ্রিস্টাব্দে গোয়ালিয়র এরিয়া নিয়ে নেয়। আমরা যদি মারাঠা সাম্রাজ্য দেখি, এই এরিয়াটা ছিল পেশোয়া। এখানে পেশোয়া, এখানে গায়কওয়াড়, এখানে হোলকার, এইখানে হলো গোয়ালিয়র আর নাগপুর বা ভোসলে। এই গায়কওয়াড় এরিয়াতে ছিল সিন্ধিয়া। মারাঠাদের সমস্ত কনফেডারেসি ব্রিটিশদের আন্ডারে চলে গেলেও এই যে গোয়ালিয়র এরিয়াতে সিন্ধিয়া ছিল, এই সিন্ধিয়ারা একটুখানি ব্রিটিশদের বিপক্ষে ছিল। 1843 খ্রিস্টাব্দে এলেন ব্রো এই সিন্ধিয়া এরিয়া বা গোয়ালিয়র এরিয়া নিয়ে নেয় এবং এখানে একটা যুদ্ধ হয়, গোয়ালিয়র ওয়ার। 1843 খ্রিস্টাব্দে গোয়ালিয়র এরিয়ার সিন্ধিয়ার সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়, গোয়ালিয়র যুদ্ধ। এই যুদ্ধে এই সিন্ধিয়া ব্রিটিশদের আন্ডারে চলে আসে, ফলে মারাঠাদের প্রভাব ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। আর তার সময় ওই যে বললাম 1843 খ্রিস্টাব্দে মাদ্রাসে ব্যাংক অফ মাদ্রাসের প্রতিষ্ঠা, 1806 খ্রিস্টাব্দে কলকাতাতে ব্যাংক অফ কলকাতা, 1840-এ ব্যাংক অফ বোম্বে আর 1843-এ ব্যাংক অফ মাদ্রাস। এবার এই এলেন ব্রোর সময় 1843 খ্রিস্টাব্দে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। উত্তরপ্রদেশের এই এরিয়াতে লেফটেন্যান্ট গভর্নর ছিল জেমস জনাথন। জেমস জনাথন একটা উদ্যোগ নেন যে এই এরিয়াতে প্রত্যেক ডিস্ট্রিক্ট বা প্রত্যেক তহসিলে একটা করে গভর্নমেন্ট স্কুল চালু করেন। তিনি উদ্যোগ নেন যে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে গভর্নমেন্ট স্কুল থাকবে সেগুলো ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হবে এবং শিক্ষার দিক থেকে এই স্কুলগুলো এক একটা মডেল স্কুল হিসাবে কাজ করবে। অর্থাৎ 1843 খ্রিস্টাব্দে জেমস জনাথন এই এরিয়ার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে গভর্নমেন্ট মডেল স্কুল খোলে এবং এটা 1843 থেকে 1853 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। আর এর পাশাপাশি তিনি ভারতে ভার্নাকুলার স্কুলের যে সমস্ত টিচাররা রয়েছে তাদের ইমপ্রুভমেন্টের জন্য একটা ব্যবস্থা করেন। তিনি একটা স্কুল খোলেন। বর্তমানে যেরকম বিএড কলেজ হয় যে টিচার্সদের ট্রেনিং দেওয়ার জন্য, একজন টিচার কিভাবে পড়াবে বা একটা স্কুলে একজন টিচারের কি কি ফাংশন হবে সেই সমস্ত ট্রেনিং দেওয়া হয় ওই বিএড কলেজে। সেই রকমই জেমস জনাথন একটা স্কুল খুলেছিলেন যেখানে ভার্নাকুলার স্কুলের যে সমস্ত টিচাররা রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। আর ওই টিচারদের ট্রেনিং এর সমস্যা নিয়ে এর আগে উইলিয়াম অ্যাডাম একটি রিপোর্ট দিয়েছিলেন। 1835, 1836 আর 1838 খ্রিস্টাব্দ এই 3 বছর উইলিয়াম অ্যাডাম বাংলা এবং বিহার এই এরিয়াতে স্থানীয় ভাষায় পড়াশোনার ব্যাপারে 3 বছরে 3টে রিপোর্ট দেন। 1835, 1836 আর 1838 খ্রিস্টাব্দের রিপোর্টে উইলিয়াম অ্যাডাম
প্রত্যেকবারই একই কথা বলেন যে বাংলা এবং বিহার এই এরিয়াতে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষায় যে সমস্ত শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার সিস্টেমে ঘাটতি বা ডেফিসিয়েন্সি রয়েছে। এই সিস্টেমে শিক্ষা পদ্ধতির ঘাটতি রয়েছে, বিষয়ে ঘাটতি রয়েছে, মানে যেটা পড়ানো হচ্ছে সেই সমস্ত বিষয়ে ঘাটতি রয়েছে, এমনকি যারা পড়াচ্ছে অর্থাৎ শিক্ষক তাদের পড়ানোতেও ঘাটতি রয়েছে। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট উইলিয়াম অ্যাডামের দেওয়া ওই রিপোর্টে কোনো গুরুত্ব বা পদক্ষেপ নেয়নি। পরবর্তীকালে 1843 খ্রিস্টাব্দে গিয়ে জেমস জোনাথন শিক্ষকদের ওই পড়ানোর ঘাটতিটাকে একটুখানি রিকভার করার জন্যই ওই টিচার্স ট্রেনিং স্কুল খোলার ব্যবস্থা করেন। তো এলেনবোর সময় কি হয়, 1843 খ্রিস্টাব্দে চার্লস নেফিয়ারের দ্বারা সিন্ধের এই এরিয়ার সাথে যুদ্ধ হয়, ব্যাটেল অফ মিয়ানি। তারপর এই সিন্ধ এরিয়া ব্রিটিশদের আন্ডারে চলে আসে। এরপর 1843 খ্রিস্টাব্দে গোয়ালিয়রের এই এরিয়া সিন্ধিয়াদের সাথে একটা ঝামেলা তৈরি হয় এবং যুদ্ধের রূপ নেয় গোয়ালিয়র ওয়ার। এরপর এই সিন্ধিয়া ব্রিটিশদের আন্ডারে চলে আসে। তারপর 1843 খ্রিস্টাব্দে ব্যাংক অফ মাদ্রাসের প্রতিষ্ঠা। আর ওই 1843 খ্রিস্টাব্দেই উত্তরপ্রদেশের এই এরিয়াতে জেমস জোনাথন এর দ্বারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা তহসিলে গভর্নমেন্ট মডেল স্কুলের প্রতিষ্ঠা। এবার এই এলেনবোর পরে ভারতের গভর্নর জেনারেল ছিল উইলিয়াম বার্ড। উইলিয়াম বার্ড 4-5 মাসের জন্য 1844 খ্রিস্টাব্দে অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে ছিল। তার সময়ে ভারতে তেমন গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি। এর পরে ভারতের গভর্নর জেনারেল হয় হার্ডিংস। হার্ডিংস এর সময়কাল 1844 থেকে 1848। হার্ডিংস এর সময় পাঞ্জাবের সাথে যুদ্ধ হয়, অঙ্গ শিখ যুদ্ধ, প্রথম অঙ্গ শিখ যুদ্ধ। 1845 থেকে 46 এই সময়ে পাঞ্জাব এরিয়ার সাথে যুদ্ধ হয়, অঙ্গ শিখ যুদ্ধ, এবং এই যুদ্ধের সমাপ্তি হয় ট্রিটি অফ লাহোর বা লাহোরের সন্ধি দিয়ে। এবার ওই যে বললাম এই অঙ্গ শিখ যুদ্ধ নিয়ে পুরো ডিটেলসে আমরা ভিডিও তৈরি করেছি এর আগে, সেটা দেখতে পারো। এবার হার্ডিংস এর আগে বেন্টিংক এর করা একটা কাজের উপর খুব জোর দেন। বেন্টিংক সমাজ কল্যাণের জন্য ওই যে ফিমেল ইনফ্যান্টিসাইড আর হিউম্যান স্যাক্রিফাইস অর্থাৎ কন্যা শিশুর হত্যা এবং নরবলি এই দুটোর উপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল। বেন্টিংক এই দুটো ঘটনার উপর নিষেধাজ্ঞা লাগালেও সমাজের বিভিন্ন জায়গায় এই সমস্ত প্র্যাকটিস তখনও কন্টিনিউ ছিল। পরবর্তীকালে হার্ডিংস এসে এই কন্যা শিশুর হত্যা এবং নরবলি এর উপর নিষেধাজ্ঞা যাতে আরো ভালোভাবে প্রয়োগ হয় সেদিকে জোর দেন। আর এই হার্ডিংস এর সময় 1847 খ্রিস্টাব্দে গিয়ে রুরকিতে কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা হয়। সেই সময় এই এরিয়াতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বড় প্রজেক্ট চলছিল, গঙ্গা ক্যানেল প্রজেক্ট, অর্থাৎ গঙ্গা আর যমুনা নদীর মাঝখানে বিভিন্ন খালের নির্মাণ। এবার এই খাল নির্মাণের কাজে ইঞ্জিনিয়ার, লেবার বা বিভিন্ন অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্যই রুরকিতে ওই কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা হয়। জেমস জোনাথন 1847 খ্রিস্টাব্দে রুরকিতে এই কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠা করে। তারপর 1854 খ্রিস্টাব্দে গিয়ে এই জেমস জোনাথন মারা যায়, আর তার স্মৃতির উদ্দেশ্যেই এই 1854 খ্রিস্টাব্দে ওই কলেজের নাম হয়ে যায় থমাসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বা থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। পরবর্তীতে স্বাধীনতার পর 1949 খ্রিস্টাব্দে ওই কলেজের নাম পাল্টে রাখা হয় ইউনিভার্সিটি অফ রুরকি। আর তারপর 2001 খ্রিস্টাব্দে গিয়ে এর নাম হয়ে যায় আইআইটি রুরকি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি। এই আইআইটি রুরকি বা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এটাই হলো ভারতের সবথেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যাই হোক, এইগুলোই হচ্ছে হার্ডিংস সম্পর্কে বিভিন্ন বিষয়। হার্ডিংস এর পরে 1848 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল হিসেবে আসে ডালহৌসি। তো ডালহৌসির ব্যাপারে আমরা এর পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে গিয়ে। আর চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।